প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় পিসিওএস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জান্নাত আরা ফেরদৌস 1972 সালের সেপ্টেম্বর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পিসিওএস। আমরা আসলে বর্তমান প্রেক্ষাপটে আগের তুলনায় এই রোগটি অনেক বেশি দেখতে পাচ্ছি। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে পিসিওএস এটি বলতে আসলে কি বোঝায়? পিসিওএসকে যদি আমরা ভেঙে বলি তাহলে এটা মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তার মানে হচ্ছে এই পেশেন্টের পলিসিস্টিক ওভারি থাকে। পলিসিস্টিক ওভারি মানে কাকে বলে? পলিসিস্টিক ওভারি হচ্ছে নর্মাল যে ওভারি থাকে সেটাতে কোনো ছোট কোনো সিস্ট বা এটাকে আসলে সিস্ট বলতে আমরা বলি পানির থলির মতো ছোট ছোট সিস্টের মতো দেখা, যেটা আমি যদি আল্ট্রাসোনোগ্রাম করি তাহলে এটাকে ছোট ছোট কালো বিন্দু বিন্দু দেখা যায়। তো পলিসিস্টিক ওভারি যাদের থাকে তাদের হচ্ছে এই সিস্টগুলা পুরোটা ওভারি জুড়ে থাকে। অনেকটা যেমন ধরেন আমরা গলায় যে পুঁথির মালা পরি, ঠিক পুঁথির মালার মতো স্ট্রিং পুরাটা একদম এর পুরো পেরিফেরালি একদম এভাবে স্ট্রিংয়ের মতো থাকে এবং দেখে মনে হয় যে না ওভারির ভিতরে একটা মালা পরানো। তো আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যদি আল্ট্রাসাউন্ডে আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে যে ওভারির যে বাইরের যে ওয়ালটা থাকে সেটার অনেক থিকনেস থাকে। আর এই পেশেন্টগুলো যে সিমটম বা লক্ষণটা নিয়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে এদের মাসিকটা অনিয়মিত থাকে। ধরেন নর্মাল মাসিকটা যেরকম 28 দিন বা 30 দিন পর পর হয়, এদের মাসিক দেখা যাচ্ছে 1.5 মাস 2 মাস এবং আস্তে 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 এই গ্যাপটা বাড়তে থাকে। সেটা 4 মাস 6 মাস ইভেন বছরও হয়ে যায়। আবার কারো কারো আছে কোনো মেডিসিন না খেলে পিরিয়ডও হয় না। আরেকটা হচ্ছে ওয়েট গেইন করে, একটু স্বাস্থ্য ভালো হয়ে যায় এবং এরা যেটা বলে যে আমি খুব খাচ্ছি না তারপর আমার ওজন বাড়ছে। তো আমি খুব দুষ্টামি করে মাঝে মাঝে বলি তোমার যে প্রবলেম বাতাস খেলে ওজন বাড়বে। তো আরেকটা জিনিস থাকে হচ্ছে এদের দেখা যায় যে মাঝে মাঝে তাদের নাকের নিচে থুতনিতে এবং পুরো শরীরে একটু লোমের আধিক্য দেখা যায়। এগুলো হচ্ছে এইসব লক্ষণ নিয়ে তারা আসে। তো আমরা এগুলো কিছু পরীক্ষা আছে, একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম সবার আগে আমরা করতে পারি, আরেকটা হচ্ছে কিছু আমরা হরমোন টেস্ট করি। সেই হরমোনগুলো আমরা দেখতে পাই যে সেগুলো এদের ক্ষেত্রে আর কি একটু অল্টার্ড হয়ে যায়, বেড়ে যায়। এবং অবাক হওয়ার মতো বিষয় যে আজকাল যত পেশেন্ট আসে তার বোধহয় 70-80% পেশেন্টই আসে দেখা যায়, বিশেষ করে টিনেজার গার্ল যারা আসে 18, 20, 22 বছর, এর তো খুব বেশি এরা মানে পিসিওএসে সাফার করছেন। সেক্ষেত্রে আসলে বয়স সীমার যে বিষয়টি আপনি বলছিলেন সেটি আসলে কত থেকে শুরু হয়ে থাকে এই রোগটির ক্ষেত্রে? তাদের যখন পিউবার্টি শুরু হয়, এই পিউবার্টি থেকেই শুরু হয় তাদের, মানে অনেক মারা আসে যে সে তার পিরিয়ডের সমস্যা না কিন্তু বলে বাচ্চার ওজন কন্ট্রোল হচ্ছে না, বাচ্চা মুটিয়ে যাচ্ছে, স্বাস্থ্য বেশি ভালো হয়ে যাচ্ছে। মানে পিউবার্টি জাস্ট পর পর দেখা যায় যে তারা 12-13 বছরের মেয়ে হয়তো তার পিরিয়ড শুরু হয়েছে 9 বছরে 10 বছরে। আগে কিন্তু এই যে 9-10 বছরের পিরিয়ড হওয়া মানে মেনার্কি যেটা, সেটা কিন্তু আগে খুব বেশি দেখা যেত না। আগে তো হতোই, দেখা যেত 11 বছর 12 বছরে শুরু হতো, কিন্তু এদের কিন্তু দেখা যাচ্ছে 9-10 বছরে শুরু হচ্ছে। এই বাচ্চার মায়েরা বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে 13-14 বছরে নিয়ে আসে, এরকমভাবে নিয়ে আসে এবং এই বয়সসীমা মোটামুটি আমি যেটা বলছিলাম যে 22-24 বছর পর্যন্ত পাওয়া যায়। এরপরে যারা আসে তাদের হচ্ছে বিয়ে হয়েছে 2 বছর 3 বছর কিন্তু তার সে বাচ্চা কনসেপ্ট করতে যাচ্ছে, বাচ্চা কনসেপ্ট করছে না, সেই গ্রুপটা আসে 25-এর পরে। তারাও দেখা যায় যে ইনভেস্টিগেশন করলে তাদের সিমটমগুলো নিলে একই রকম সিমটম, তারাও পিসিওএসে আসলে ভুগছেন। চিকিৎসকের কাছে আসবার পর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা? আসলে এই যে আমরা কিছু সিমটম শুনে নেই, লক্ষণটা আমরা বুঝতে পারি, তারপরও পেশেন্টকে আপনি যখনই বলবেন যে আপনার এই সমস্যা, সে কিন্তু সবসময় মেনে নেয় না। যখন তাকে যদি আপনি কিছু ডকুমেন্ট তো আসলে লাগে, আমারও লাগে অনেক সময়, দেখা যায় যে একটা পেশেন্টের আমার কাছে মনে হচ্ছে আছে এর তো বোধহয় পিসিওএস, কিন্তু আমি আল্ট্রাসোনোগ্রাম করে দেখলাম না তার পিসিওএসের কোনো ফিচার নেই। ইভেন তার যখন আমরা ইনভেস্টিগেশন করি সেখানেও দেখা যায় যে তার লক্ষণগুলি মনে হচ্ছে কিন্তু কোনো ফিচার আমরা পাই না। সেটা হয়তো তার আর্লি শুরু হচ্ছে দেখে আমরা কোনো
ইনভেস্টিগেশন করে কিছু পায় না, তখন হয়তো তাকে আমি ওই ক্লিনিক্যাল ডায়াগনোসিস উপরেই তাকে আমরা চিকিৎসা দিলে দেখা যায় পেশেন্টটা ইমপ্রুভ করে। তো সেই জন্য আমরা প্রথমে দেখা যায় যে আমরা পরীক্ষা বলতে একটা আলট্রাসোনোগ্রাম করি, আলট্রাসোনোগ্রাম, আর এর সাথে আমরা কিছু হরমোন টেস্ট করি। তার ভিতরে FSH LH এটা একটা দুটো হরমোন, এটা রেশিও দেখতে হয়। আর এটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে যে বললাম লোমের আধিক্য হচ্ছে, সেই জন্য সে তার টেস্টোস্টেরন হরমোনটা বেশি হচ্ছে কিনা এটা দেখা যেতে পারে। আর একটা হচ্ছে ফাস্টিং, যে আমরা ইনসুলিন লেভেলটা দেখি, তার ইউজুয়ালি এদের ফাস্টিং ইনসুলিন লেভেলটা বেড়ে যায়। এরকম খুব বেশি যে পরীক্ষা লাগে তা না, পেশেন্ট যদি আপনার সামনে থাকে তার আপনি হিস্ট্রি যদি নিতে পারেন আর মানে ঠিক মতো যদি শোনা যায়, সাথে এই দুই একটা মানে সাপোর্টিং ইনভেস্টিগেশন হলে আসলে এটা ডায়াগনোসিস করা খুব সোজা। কাউন্সিলিং এর বিষয়টি যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি, যে যখন আসলে এই রোগটি নিশ্চিত হচ্ছেন পরবর্তীতে কাউন্সিলিংটি কিভাবে করছেন আপনারা? সব রোগীরই কাউন্সিলিং আসলে একটা বড় পার্ট। আমরা যেই যাই বলি কাউন্সিলিং খুব অল্প সময় রোগী দেখা আসলে যায় না, রোগী দেখতে গেলে কাউন্সিলিং করতেই হয়। তবে এই পেশেন্টের আসলে কাউন্সিলিংটা অনেক বেশি জরুরি। সেটা হচ্ছে যে পেশেন্টের কাউন্সিলিং, তার সাথে তার প্যারেন্টসের কাউন্সিলিং, দুজনকে কাউন্সিলিং করতে হয়। যে তাকে যখন আমরা বলি যে আপনার মেয়ের তো একটু ওজন কমাতে হবে, তখন বাবা মা বলবে আমার মেয়ে তো খাই না, বাচ্চা দেখা যায় বলে কিছুই খায় না। তারপরে আস্তে আস্তে যখন আপনি কথা শুরু করবেন তখন দেখতে পারবেন যে সে বাসায় তেমন কিছু আসলে খায় না, সে ফাস্টফুডে অনেক খাবার খাচ্ছে। এবং দেখা যাচ্ছে এই বাচ্চা যদি তার মর্নিং স্কুল না থাকে তাহলে সে ঘুম থেকে উঠতে উঠতে তার 10টা-11টা বাজে। তার মানে সে লম্বা সময় অ্যাক্টিভিটিস, এটা কিন্তু তার নাই। সে রাত্রেবেলা শুতে খাচ্ছে, হয়তো বা লেট নাইটে কিছু খাচ্ছে, সে শুয়ে যাচ্ছে এবং সে কিন্তু ঘুমায় না। সে রাত্রেবেলা দেখা যাচ্ছে অনেক রাত্রে সে ঘুমাচ্ছে। এই রাত্রেবেলা সে হয়তো তার পড়াশোনা সে বিজি আছে, হয়তো সে তার মোবাইলে সে গেমস খেলছে, বন্ধুদের সাথে চ্যাট করছে, একটা এরকম কিছু। সে ঘুমাতে যাচ্ছে রাত 3টা 2টা এরকম, সে ঘুম থেকে উঠছে 11টার সময়। তার মানে কি লাইফস্টাইলটা একটা বড় ব্যাপার। তাহলে আপনাকে লাইফস্টাইল নিয়ে তাকে কথা বলতে হবে। মেইনলি পিসিওর প্রধান মানে যে চিকিৎসা যদি বলি তাহলে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তাহলে এই লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, তাহলে তার ঘুমের সময়টাকে চেঞ্জ করতে হবে, তার খাবার স্টাইলটা চেঞ্জ করতে হবে। এবং তাকে আমরা যেমন বলি ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে হয়। এই আপনার 12, 13, 14, 15 বছর বয়স, এদের তো আসলে গ্রোয়িং এজ। আপনি চাইলেই কিন্তু খাবারটা তাকে কাট করতে পারবেন না। তাহলে কি করতে হবে, তাকে বলতে হয় যে তুমি যে খাবারটা খাওয়াইতে অনেক সবজি খেতে হবে, তোমার ফ্রুটস খেতে হবে, অয়েলি ফুডটা তুমি অ্যাভয়েড করো, বেশি ফ্যাটি ফুড অ্যাভয়েড করো, বাইরের খাবারগুলো জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস এগুলো একটু কমাই নিয়ে আসো, আইসক্রিম টাইসক্রিম কমাও। আর তার সাথে তার এক্সারসাইজ। এখন যদি আমাদের আসলে আপনি জানেন আমাদের যে পরিবেশ, আমি চাইলেও বাচ্চাটাকে হাঁটার জায়গা দিতে পারছি না, তার খেলাধুলার পরিবেশ নাই। আমি যদি আমাদের জীবনটা চিন্তা করি, আমি ক্লাস 6-7 পর্যন্ত আমি বলি যে আমি মাঠে দৌড়ে দৌড়ে খেলেছি, অনেক খালি জায়গা ছিল। কিন্তু এখন আপনি আপনার বাচ্চা কিন্তু ক্লাস 1-এ পড়া বাচ্চারও খেলার জায়গা নাই। স্কুলগুলো কীরকম তৈরি হয়েছে দেখেন, সব স্কুলগুলো মোটামুটি বিল্ডিংয়ের ভিতরে, ওখানে কিন্তু তার কোনো খেলাধুলার জায়গা নেই। তাহলে তাকে কি করতে হবে, তাহলে ওই স্বল্প পরিসরে ঘর সে একটু স্কিপিং করতে পারে, তাছাড়া সে যদি ট্রেডমিল সে ইউজ করতে পারে, এরকম করে করে তাকে আসলে এক্সারসাইজ সাথে তার মানে জীবনযাপনটা একটু চেঞ্জ করা, খাবারের একটু প্রসেস করা, যে তুমি এই খাবারগুলো অ্যাভয়েড করো, এই খাবারগুলো খাও, এইগুলো দিয়ে আসলে তার মেইন চেঞ্জটা আসে। তার সাথে সাপোর্টিং কিছু হয়তো আমরা কিছু আপনার ঔষধ মেডিসিন দিই, সেটা খুবই সামান্য। মেইন চিকিৎসাই কিন্তু আসলে এখানে। তাহলে কাউন্সেলিং কিন্তু ভালো সময় লাগে। ম্যাডাম, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি একটু আমরা বিস্তারিতভাবে জানতে। পেশেন্ট যদি কম বয়সী পেশেন্ট থাকে তাদেরকে আমরা যেমন ওয়েট ডিক্রিজ করার জন্য অনেককে আমরা মেটফর্মিন আমরা দিয়ে থাকি। তো একটু বয়স যদি বেশি হয়, 14-15 বছর বা তার চেয়ে একটু বেশি, তাহলে মেটফর্মিন দিতে একটু, কারণ এরও তো অনেক সাইড ইফেক্ট আছে। তো সেক্ষেত্রে মেটফর্মিন দিলে আমরা ইউজুয়ালি হয়তো বা প্রথমে 500 মিলিগ্রাম পার ডে হিসেবে শুরু করি, তারপর আস্তে 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 তার ডোজটা আমরা বাড়াই। হয়তো 7 দিন পর একটু বাড়ালাম, ওভাবে লিখে দিই 7 দিন পর আপনি বেশি খাবেন, যদি কোনো অসুবিধা হয় তাহলে দেখা করবেন। এবং আলটিমেটলি হয়তো বা দেখা যায় 1000 মিলিগ্রাম পার ডে হিসেবে আমরা কন্টিনিউ করি। কিন্তু মেইন ডোজটা কিন্তু আসলে 850 মিলিগ্রাম, মানে 3 টাইমস পার ডে, তার মানে 3-8-24 প্রায় 2500 গ্রামের মতো মিলিগ্রাম করে দেওয়ার কথা পার ডে, মানে 2 থেকে 2.5 গ্রাম দেবার কথা। ওই ডোজ আসলে খুব বেশি আমাদের প্রয়োজন হয় না, তার আগে পেশেন্টরা ভালো ইমপ্রুভ করে। এবং এর সাথে আমরা আবার মায়োনিসেটল কিছু বাজারে পাওয়া যায়, এইগুলো আসলে এর সাথে ইউজ করা হয়। এবং এগুলো হয়তো লং টাইম না, হয়তো 2 মাস 2.5 মাস আমরা এই মায়োনিসেটল দিই, তাতে কিন্তু খুব ভালো ইমপ্রুভ করে। সেক্ষেত্রে PCOS এর সাথে ইনফার্টিলিটির কোনো সম্পর্ক রয়েছে কিনা? অতপ্রতভাবে জড়িত। যেটা আপনাকে বলছিলাম যে আমরা একটা টিনেজার একটা গ্রুপ পাই, আর একটা গ্রুপ পাই যারা হচ্ছে 25-26-এর পরে দেখা যায় যে তার বয়স হয়তো বা 30 বা 32 হয়ে গেছে, সে কনসিভ করছে না, বিয়ের বয়স 2 বছর 2.5 বছর 3 বছর হয়ে গেছে। তখন দেখা যায় যে তারা আসে আপনার ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে, যে সে বাচ্চা হচ্ছে না, তার পিরিয়ড রেগুলার হচ্ছে না, মেডিসিন খেলে পিরিয়ড হয়, তা নাহলে তার পিরিয়ড হচ্ছে না।
সেই ক্ষেত্রে কিন্তু এইসব পেশেন্টগুলো আমরা যেটা বুঝি, আমরা যদি নর্মাল ফিজিওলজি চিন্তা করি তাহলে হচ্ছে যেই পেশেন্টের রেগুলার তার পিরিয়ড হবে, যার রেগুলার পিরিয়ড হবে 28 বা 30 দিনে, তার রেগুলার সাইকেল মানে তার রেগুলার ওভুলেশন হবে, যেই ওভুলেশন থেকে তার প্রেগনেন্সিটা আসবে। দেখা যায় যে তার মাসিকের 12 দিন বা 13 দিন বা 14 দিনের দিন তার একটা ওভুলেশন হচ্ছে এবং ঠিক তার 2 সপ্তাহ পরে তার পিরিয়ড হচ্ছে। তো যার ক্ষেত্রে পিরিয়ড 2 মাস 2.5 মাস ঠিক মতো মানে এইভাবে হয়, ঠিক নাই তার পিরিয়ডটা, তাহলে তার কখন ওভুলেশন হচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। মোটামুটি একটা জিনিস বলা যায় যে পিরিয়ড যখন হয় তার 2 সপ্তাহ আগে ইউজুয়ালি ওভুলেশন হয়। তো যার পিরিয়ড 2 মাস 2.5 মাস 1.5 মাস পরে হবে, তার ওভুলেশন সে কিন্তু ফিক্স করতে পারে না। আর তার ছাড়াও দেখা যায় যে কখন তার ওভুলেশনই আসলে হয় না। তার যখন ওই যে আমাদের পিরিয়ড মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াম শেডিং, তার মানে হচ্ছে জরায়ুর মাঝখানে যে অংশটা থাকে সেইটা হচ্ছে ভেঙে ভেঙে পড়ে পিরিয়ডের সময়, সেটা আসলে শেডিং বা সেটা আসলে ব্লিডিং। তো এইটা তৈরি হয় হরমোনের সাথে। যখন বডিতে ইস্ট্রোজেন হরমোনটা আসে তখন ইস্ট্রোজেন হরমোন করে কি এটাকে তৈরি করে মোটা করে যখন মাসিকের 12 বা 13 দিনের দিন যখন ওভুলেশন হয়ে যায় তখন ইস্ট্রোজেনটা অফ হয়ে যায়, প্রোজেস্টেরনটা তখন এটা বাড়তে থাকে। যখন প্রোজেস্টেরন লেভেলটা কমে যায় তখন আলটিমেটলি পিরিয়ডটা মাসিকটা শুরু হয়। তো যাদের পিরিয়ডটা আপনার রেগুলার হয় না তাদের দেখা যায় যে ইস্ট্রোজেন আসতে আসতে একসময় তার প্রোজেস্টেরনটা ভাবে আসে না আসার কারণে একসময় ইস্ট্রোজেন সে আর আসে না, বডিতে ভাবে আসতে পারে না, তখন একাই কোনো হরমোন ছাড়াই একা ওইটা ভেঙে পড়ে। সেটা 2 মাস 2.5 মাস 3 মাস 4 মাস হতে পারে এবং দেখা যায় তার ব্লিডিং কোনো ক্ষেত্রে হেভি ব্লিডিং হয়, কোনো ক্ষেত্রে দেখা যায় খুব স্পটিং হচ্ছে। সুতরাং এইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা আসলে তার আলট্রাসোনোগ্রাম করে দেখি আসলে সে পিসিওএস কিনা, তার সাথে তার হরমোনগুলো আমরা পরীক্ষা করে দেখি, যে হরমোনগুলো বলছিলাম এফএসএইচ, এলএইচ করতে পারি, এমএইচ করতে পারি। এমএইচ একটা হরমোন যেটা হচ্ছে অ্যান্টিমুলারিয়ান হরমোন, এটাও আসলে পিসিওএসের বেলায় দেখা যায় অনেক বেড়ে যায়। নর্মাল এটা 1.5 থেকে 3 পর্যন্ত থাকে, 1.5 থেকে 3 হচ্ছে নর্মাল, কিন্তু পিসিওএসের পেশেন্ট এটা 5, 6, 7, 8 পর্যন্ত থাকতে পারে। তো এই পেশেন্ট তখন দেখা যায় আমাদের মেইন এইমই থাকে তার পিরিয়ডটাকে রেগুলার করা। এখন পিরিয়ডটাকে রেগুলার করা মানেই হচ্ছে তার পিসিওএসটাকে কন্ট্রোল করা। তাহলে পিসিওএসটাকে কন্ট্রোল করার জন্য আমি যেটা বলছিলাম, তার ওয়েট রিডাকশনের জন্য সেই লাইফস্টাইল মডিফিকেশন, তার সাথে আপনার এই মেটফর্মিন আমরা যোগ করছি, আমরা মায়োনোসিটল যোগ করছি বা আরও কিছু আদার কিছু মেডিসিন দিয়ে তার ওয়েটটা ডিক্রিজ করার জন্য, এবং তার সাথে তার এক্সারসাইজ যোগ করি করে হয়তো বা কারো ক্ষেত্রে 2 মাস বা 3 মাস আমরা ট্রিটমেন্ট দিই। দেওয়ার পরে 2 বা 3 মাস পর সে ফেরত আসার পর দেখি তার ওয়েট ডিক্রিজ করছে কিনা, তার এমএইচ যেটা ছিল সেটা কমছে কিনা, এবং তার মেইন কথা পেশেন্টই বলে তার সিমটমটা রিলিভ হচ্ছে কিনা। তার মানে তার পিরিয়ডটা আগে হয়তো তার 2.5 মাস বা 3 মাসে হতো, এখন সে হয়তো বলছে আমার 1.5 মাস পরে হচ্ছে বা 1 মাস 7 দিন পরে হচ্ছে। তার মানে কি সে ইমপ্রুভ করছে। সেই ক্ষেত্রে তারপরে হয়তো তার ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দেওয়া, তারপরে তার মেইনলি আমরা ইনফার্টিলিটি চিকিৎসাতে যেতে হচ্ছে। নিশ্চয়ই পিসিওএস প্রতিরোধে আসলে কি করণীয় সেই বিষয়গুলো নিয়েও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পিসিওএস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই শব্দটির সঙ্গে আজকাল সবাই পরিচিত। মূলত হরমোনজনিত সমস্যা থেকে পিসিওএস বা পিসিওডি হয়। বিশ্বের প্রতি 10 জন মহিলার মধ্যে 1 জন এই সিনড্রোমের শিকার। তবে যে কোনো একটি পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে এই রোগ নির্ণয় করা যায় না, কারণ মহিলাদের সবার মধ্যে এই রোগের লক্ষণ সমান নয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস হলো নারীদের ওভারি বা ডিম্বাশয় এবং হরমোন উৎপাদন মাত্রার উপরে প্রভাব ফেলে। হরমোনাল গ্রন্থিগুলো ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক মেইলি হরমোনের পাশাপাশি কিছুটা পুরুষালী হরমোনও নিঃসৃত করে। একটি নির্দিষ্ট সময় পরপর প্রতিটি ওভারি একটি করে ডিম উৎপন্ন করে ডিম্বস্ফুটনের জন্য, কিন্তু প্রস্ফুটিত না হলে সেটি পিরিয়ডের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তবে যখন মেইলি হরমোন থেকে পুরুষালী হরমোনের উৎপাদন ক্ষমতা বেশি হয়ে যায় তখন ডিম্বগুলো সম্পূর্ণরূপে পরিপক্ক হয় না এবং সঠিক সময়ে পিরিয়ডের মাধ্যমে বের হয় না এবং সিস্ট হয়ে ওভারির চারপাশে জমা হয়। এমনভাবে অনেকগুলো সিস্ট জমা হয়ে ওভারির আকার বড় করে ফেলে এবং পলিসিস্টিক ওভারির সৃষ্টি করে। এই রোগের পরিচিত লক্ষণগুলো হলো ওবেসিটি এবং ওজন বৃদ্ধি। এছাড়া পিসিওএস সমস্যা থাকলে ডায়াবেটিসের লক্ষণ, ফ্যাটি লিভার, কোলেস্টেরলের সমস্যা এসেই যায়।
এছাড়াও ইনফার্টিলিটির মতো সমস্যাও দেখা দিতে পারে। সঠিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস এই রোগ থেকে দূরে রাখার প্রধান উপায়। প্রতিদিন কিছুটা শারীরিক ব্যায়াম, জগিং বা হাঁটা সারা শরীরে দহন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। মেটাবলিক হার ঠিক থাকলে হরমোনের মাত্রা ঠিক থাকে, রক্তে চিনি ও কোলেস্টেরলের পরিমাণও ঠিক থাকে। গবেষণায় দেখা যায় অন্ততপক্ষে 7% ওজন কমাতে পারলে কিন্তু পিসিওএস এর সংক্রান্ত যে ঝুঁকি রয়েছে সেগুলো কমে যায়। উচ্চ আঁশযুক্ত ফাইবার, কম কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর আমিষ, অপরিশোধিত ময়দা ও চিনি, সবজি ও ফলমূল সমৃদ্ধ খাদ্য পরিকল্পনা এই রোগীর জন্য সর্বাধিক কার্যকর। পিসিওএস এবং এর ডায়েট মেনে চললে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি ভালো থাকতে পারেন। লো কার্ব খাবার, অর্থাৎ যে খাবারে কার্বোহাইড্রেট কম সে ধরনের খাবার বেশি করে খান। ইনসুলিনের মাত্রা আপনার বাড়বে না, ফলে অযথা ওজনও বাড়বে না। ভাত, আলু, ময়দা, তরমুজ ইত্যাদি না খাওয়াই ভালো। খাদ্য তালিকায় থাকতে পারে মাল্টিগ্রেন, ব্রেড, ওটস, চিনির বদলে গুড়, মুসলি ইত্যাদি। দুধ ও সয়া প্রোডাক্টসও রাখতে পারেন। বাড়িতে পাতা দই খুব ভালো উপকার দিবে। দুধে যাদের সমস্যা নেই তারা অল্প দুধও খেতে পারবেন। বাটার খাওয়া যাবে, তবে মার্জারিন নয়। পনির চলতে পারে, কিন্তু রাতের খাবারের পরে এক বাটি ছানা খাওয়া যাবে। ফল ও সবজির মৌসুমে অবশ্যই প্রচুর পরিমাণে ফল এবং সবজি খেতে হবে। ভিটামিন, মিনারেলসও এতে পাওয়া যাবে। পিসিওএস যাদের আছে তাদের তালিকায় আপেল, লেবু, পেঁপে, পেয়ারা, তরমুজ, শুকনো খেজুর জুস এবং গোটা ফল খেলে ভালো হবে। ভালো যদি হয় ফ্রুট সালাদ বানিয়ে খেতে পারেন। এই সিনড্রোমে যারা ভুগছেন তাদের জন্য পটাশিয়াম, আয়রন ও ভিটামিন খুব বেশি প্রয়োজন। পটাশিয়াম ফলিকল হরমোনের ভালো উৎস, ওজন কমাতেও সাহায্য করে। ফ্যাট চর্বিযুক্ত মাছ ও মাংস ইত্যাদি বাদ দিতে হবে। ভিটামিন বি ও ডি যুক্ত মাছ খেতে হবে। অলিভ অয়েল, পাশাপাশি কাঠবাদাম, সামান্য আখরোট খেতে পারলে ভালো। সামর্থ্য অনুযায়ী টুনা ও স্যামন ফিশ খেতে পারবেন। খুব উপকার হয় যদি ডিপ ফ্রাইড খাবার সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেন। দারুচিনি খেতে পারেন। 1 গ্লাস গরম পানিতে 1 চা চামচ দারুচিনি খেলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, তাতে কিন্তু আপনার ওজনও কমতে থাকবে। এছাড়া আপনি তিসি খেতে পারেন। তিসি সাধারণত কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে। এছাড়াও অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য কিন্তু কমিয়ে দেয় খুব দারুণভাবে। 2 চা চামচ তিসি কিন্তু আপনি গুঁড়ো করে খালি পানিতে ভিজিয়ে খেতে পারেন। যাদের পানি খেতে সমস্যা হয় তারা ফলের রস মিশিয়ে খেতে পারেন। অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু পিসিওএস রোগীর জন্য খুব বেশি ভালো। তাই স্বাস্থ্যকর উপায় মেনে আপনি একটি হেলদি ডায়েট ফলো করলে পিসিওএস নামক রোগ থেকে কিন্তু নিজেকে সহজেই মুক্ত করতে পারেন। একটি সঠিক জীবনযাত্রা, খাদ্যাভ্যাস আমাদের জন্য কিন্তু খুব প্রয়োজন। পিসিওএস প্রতিরোধে কি কি করণীয়? বেসিক্যালি পিসিওএস যেটা আমি বলছিলাম শুরুতেই, যে আমাদের পিসিওএসের পেশেন্ট আগে এত ছিল না, বাট এখন অনেক বেশি। তার বড় কারণ হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই কমে গেছে। আপনি চিন্তা করেন যে বাচ্চাটা স্কুলে পড়ে, তার সেই স্কুলে যাচ্ছে আসছে, এবং আমাদের প্যারেন্টসটা মানে আমরা যারা মা বাবা আমরা কিন্তু অনেক বেশি সচেতন বাচ্চার রেজাল্টটা নিয়ে। কিন্তু আমার মনে পড়ে যেটা আমার ছোটোবেলা আমার বাবা মা এত বেশি সচেতন ছিলেন না। আমার বাবা একজন শিক্ষিত লোক ছিলেন, আমার মা হয়তো অত শিক্ষিত ছিলেন না, কিন্তু আমার পড়াশোনা হয়তো সন্ধ্যাবেলা বলেছে পড়তে পাই, সকালবেলা আব্বা ডাক দিয়েছে এই নামাজ পড়, নামাজ পড়ে পড়তে পাই বা স্কুলে যাই, এরকম ব্যাপার। কিন্তু আমি ক্লাসে কতটা ভালো রেজাল্ট করছি, আমি ফার্স্ট সেকেন্ড হব কি না, তার সাথে আমার কম্প্যারিজন, এইসব নিয়ে কিন্তু আমাদের বাবা মার কিন্তু আসলে এত হেডেক ছিল না। তারা আসলে চিন্তা করেছে স্কুলে যাচ্ছে আসছে, ভালো মানুষ তৈরি হচ্ছে কিনা, ভালো রেজাল্টের চিন্তা কিন্তু তারা বেশি আসলে করেনি। কিন্তু এর ভিতর থেকেই কিন্তু আমরা বড় হয়ে গেছি। এবং আমাদের ছোটোবেলায় অনেক খালি জায়গা ছিল, খেলার মাঠ ছিল, আমরা খেলেছি। স্কুলগুলোও ছিল অনেক বড় মাঠ। আমার মনে আছে আমার স্কুলে আমি সেই সময় হাই জাম্প, লং জাম্প, দৌড় এইসব যেতাম, মানে মেয়ে হিসেবে এইসব খেলা খেলেছি। তো এখন কিন্তু এরকম কোনো স্পোর্টস আসলে সবই হলো ইনডোর গেমস চলে এসছে। তো প্রতিরোধের প্রথম শর্তই হচ্ছে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তার মানে বাচ্চারা যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারে তাকে এমন একটি স্কুলে দিতে হবে। স্কুল যারা তৈরি করে তাদেরও এটা খেয়াল রাখতে হবে যে একটা বাচ্চা শুধু তার মানসিক বিকাশ হলে হবে না, তার শারীরিক বিকাশেরও প্রয়োজন আছে। সেই জন্য তার আসলে খেলাধুলা একটা দরকার আছে। যখন একটা বাচ্চা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে তখন তার কিন্তু অন্য দিকে কিন্তু এত বেশি আকর্ষণ হবে না। এই যে আমাদের বাচ্চারা এই যে মোবাইল টিপছে, আমরা তাদেরকে মানে এটা নিয়ে আমরা সবাই গার্জিয়ানরা যে বিষয়টি রয়েছে এটা খুব জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাচ্চা যাতে সে খেলাধুলা করতে পারে,
তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে। যদি তার এরকম না থাকে তাহলে বাবা মা যেখানে তার খেলার ব্যবস্থা আছে সেখানে নিয়ে যাবে, সপ্তাহে 1 দিন 2 দিন হলো সে করুক, এটাও কিন্তু তার জন্য কাজে লাগবে। এটা খুব জরুরি। এবং এই যে খাবার দাবারের যে ব্যাপারটা, মানে খাদ্যাভ্যাস, এটা আসলে চেঞ্জ করা দরকার। যে তারা আপনার হচ্ছে এই আমরা যে বেশিরভাগই তো পোলট্রি খাচ্ছি, তো যে 22 দিনের মুরগি আপনি খাচ্ছি, তাহলে তার ভিতরে যে ভিটামিন সেটা কিন্তু আপনি জানেন এটা কুক করলেও কিন্তু নষ্ট হয় না, সেটাও আমার বাচ্চার বা আমাদের শরীরে সেটাও কাজ করে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পিসিওএস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। লিম্ফোমা মেনলি এক ধরনের ব্লাড ক্যান্সার, যেটি লসিকা গ্রন্থি বলি লিম্ফ গ্ল্যান্ডের এক ধরনের ক্যান্সার। লিম্ফ গ্ল্যান্ড ফুলে গিয়েছে, তার মানে লিম্ফোমা, বা ডিডি হিসেবে আসে আমরা যেমন টিউবারকুলোসিস। এই দেশে, আমাদের দেশে মেনলি লিম্ফোমা, টিউবারকুলোসিস যেমন যক্ষা, এই দুইটাই হলো কমন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।